স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিজ টাইমে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটিতে আমরা অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা পর্যালোচনা করার চেষ্টা করি। আজ আমরা পাট শিল্পের সম্ভাবনা এবং প্রতিবন্ধকতাগুলো নিয়ে আলোচনা করব। পাটের যে নবজাগরণ চলছে বাংলাদেশে সেটি নিয়ে আসলে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। এজন্য আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন দুজন অতিথি। আছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মির্জা আজম, আরও আছেন ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বেসরকারি উদ্যোক্তা রাশিদুল করিম মুন্না। স্বাগত আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে। প্রথমেই মির্জা আজম, আপনার কাছে আসব যে 6 মার্চ প্রথমবারের মতো জাতীয় পাট দিবস পালন হবে, তো সে উপলক্ষে বেশ আয়োজনও দেখছি আমরা। তো এই উদ্যোগটি সম্পর্কে যদি একটু বলেন আমাদের। এই পাট স্বাধীনতার আগে এবং পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনীতিতে একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রেখে আসছে। 1962 সালে প্রথম পাট আইন করা হয়, কিন্তু আজকে এই দীর্ঘ 50 বছরের অধিক সময় গেছে, কিন্তু এই পাট শ্রমিক, পাট চাষি, পাট ব্যবসায়ী, পাটের সাথে সম্পৃক্ত পরিবারদের একত্রিত কিংবা একটা দিবস পালন করার কোনো উদ্যোগ কোনো সরকার আমল কখনো নেওয়া হয়নি। তো এইবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এটা দাবি করার সাথে সাথে সেটা তিনি বাস্তবায়ন করেছেন, এবং গত 1 মাস আগে এই দিবসটি আমরা ক্যাবিনেট সভা থেকে অনুমোদন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এবং এরপর থেকে আমরা এই বাংলাদেশের ইতিহাস শুধু নয়, পাট সৃষ্টির ইতিহাসের প্রথম জাতীয় পাট দিবস নামে একটি দিবস আমরা পালন করতে যাচ্ছি। এর মূল লক্ষ্যটা হলো যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এই পাট আমাদের হারানো একটি পণ্য, হারিয়ে যাওয়া পণ্য, একটা সময় পাটের উপরই দেশের অর্থনীতি নির্ভর করত, কিন্তু পরবর্তীতে জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্র এর মধ্যে কাজ করেছে পাট শিল্পটাকে ধ্বংস করার জন্য, পাট পণ্যটাকে ধ্বংস করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী 2008-এর নির্বাচনের সময় তিনি এই পাটকে আবার তার পুরনো ঐতিহ্য গৌরব ফিরিয়ে নিয়ে আসার জন্য নির্বাচনী ইশতেহারে তিনি উল্লেখ করেন। সেই প্রেক্ষিতে 2009 সালে ক্ষমতায় আসার পরে এই পাট শিল্প, পাট পণ্যটাকে যাতে একটা আবার সেই আগের পূর্ব অবস্থায় সে সোনালী গৌরব, যেটা আমাদের সোনার বাংলার এই নাম যে আসছে, এই সোনালী আঁশ থেকেই কিন্তু আসলে এটা সোনার বাংলায় আসছে, এবং পাটের সাথে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ইতিহাস জড়িত, বাংলাদেশ সৃষ্টির সাথে কিন্তু পাট জড়িত। সেই কারণে এই পাটের হারানো গৌরব ফিরিয়ে নিয়ে আসার জন্য অনেক নানামুখী উদ্যোগ তিনি নেন 2009 সালের পরে। নতুন নতুন এই ব্যবসায়ী যারা এক্সপোর্টার তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দেন, এই যারা পাট কলগুলো যেগুলো বন্ধ হয়ে গেছিলো সেগুলো চালু করার উদ্যোগ নেন, সরকারি যে সমস্ত বন্ধ মিল সেগুলো চালু করে দেন, এবং প্রাইভেট মিলও অনেকগুলো বন্ধ হয়ে গিয়েছিলো এবং সেগুলো যাতে আবার ছাড়া হয়। যেহেতু পাট পরিবেশ বান্ধব, সেই কারণে পাটের ব্যবহার বৃদ্ধির জন্য নানামুখী উদ্যোগ নেন, ডাইভার্সিফাইড প্রোডাক্টের উপর জোর দেন, এবং যেভাবেই হোক আমাদের পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসতে যা যা করে নাও তিনি তাই করার আমাদের নির্দেশ দেন। এবং সেই প্রেক্ষিতে এইবার এই জাতীয় পাট দিবসটা যা আমরা পালন করতে যাচ্ছি, এই দিবসটির মাধ্যমে আমরা পাট পরিবারের সকল মানুষগুলোকে আমরা মর্যাদাবান করতে চাই, এবং আমরা তাদের আন্তরিকতা বৃদ্ধি করতে চাই, এবং পাটের প্রতি সাধারণ মানুষের যে একটা আগ্রহ, কারণ পাট যেহেতু এটা পরিবেশ বান্ধব, পাটের এই পাট পণ্যটি একটা সময় ছিল যেটা রপ্তানি নির্ভর একটা পণ্য। কিন্তু আমরা এই বাংলাদেশের যে 16 কোটি মানুষের দেশ, এই 16 কোটি মানুষের যে বাজার, এটাও কিন্তু অনেক বড় বাজার, অভ্যন্তরীণ চাহিদাও তো আসলে ব্যাপক। যদি সেই ধরনের পণ্য আমরা তৈরি করতে পারি, আমাদের যে টোটাল পাটের উৎপাদন যা হয় তার 10% অভ্যন্তরীণভাবে ব্যবহার হতো, কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রী এই পরিবেশ বান্ধব এই পাট পণ্যটি বাধ্যতামূলক একটা আইন করেছেন, ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট 2010। সেই 10-এর মধ্যে প্রথম 6টা পণ্য ছিল অন্তর্ভুক্ত। এরপরে রিসেন্টলি আমরা আরও 11টা পণ্য এর সঙ্গে সংযোগ করেছি। তাতে আমার অভ্যন্তরীণ যে ব্যাপারে ছিল 10%, 8 to 10% অভ্যন্তরীণ ব্যাপার, সেটা এখন বৃদ্ধি পেয়ে কম করলে 25 to 30% কিন্তু আমরা অভ্যন্তরীণ ব্যবহার এই শুধু ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্টের মাধ্যমে কিন্তু আমরা করেছি। এরপরেও আমাদের ডাইভার্সিফাইড প্রোডাক্ট যেগুলো আছে, এই ডাইভার্সিফাইড প্রোডাক্ট মুন্না ভাইরা আছেন, তারা একটু এক্সপোর্ট করে, রপ্তানি করে এবং বৈদেশিক মুদ্রা আয় করে, কিন্তু এর অভ্যন্তরীণ মানুষের চাহিদাও কিন্তু ব্যাপক। আমরা সেগুলোকে মানুষের সামনে নিয়ে যেতে পারছি না, আমরা সেই ধরনের উদ্যোগ আমরা নিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ঢাকায় আমাদের জেডিভিসি সেন্টার যে আছে তেজগাঁ থানার উল্টা পাশে, সেই জায়গায় 2টা ফ্লোর মিলে পাট পণ্যের যাবতীয় যত পণ্য আছে সব একটা জায়গায় কিন্তু দেখা যাবে। কারণ আমরা দেখেছি এর আগে যে আমাদের হ্যান্ডিক্রাফটসের জন্য
যে আড়ংয়ে যাওয়া যায় কিংবা ব্র্যাক সেন্টারে যাওয়া যায়, তাহলে হ্যান্ডিক্রাফটসের যত ধরনের পণ্য আছে সবই কিন্তু একটা জায়গায় পাওয়া যায়। কিন্তু পাটের একটা পণ্য আপনি নিতে চান, পাটের একটা শার্ট কিনবেন, এটা কোথায় পাওয়া যায় এটা কিন্তু আপনি খুঁজে পান না, যার জন্য আগ্রহ হারায় ফেলে মানুষ। সেই কারণে আমরা কিন্তু এই জেটিপিসিতে পাট পণ্যের যত ধরনের পণ্য আছে সবগুলাই ডিসপ্লে করার জন্য এই সেন্টারটি আমরা চালু করেছি। সেই জায়গাতে আপনি কিনতেও পারেন, অর্ডার দিতে পারেন। এবং আমরা আরও উদ্যোগ নিয়েছি যে আমাদের ডাইভার্সিফাইড প্রোডাক্টের জন্য প্রত্যেক জেলা পর্যায়ে আমরা একটা করে এরকম ডিসপ্লে সেন্টার আমরা জিডিপিসির সরকারের পক্ষ থেকে করব, যে জায়গায় প্রত্যেক জেলা পর্যায়ের যারা প্রাইভেট এন্টারপ্রেনার আছে তাদের উৎপাদিত পণ্যগুলো সেই জায়গায় ডিসপ্লে করতে পারে এবং সেই জায়গায় বেচা কেনা করতে পারে। মানে অনেক উদ্যোগ আছে। আবার আপনার কাছে আসবো রাশেদুল করিম মুন্না, এই যে সরকারের মানে এই যে উদ্যোগগুলো আসলে মানে এতে আপনারা যারা প্রাইভেট সেক্টর আছেন এই খাতের সাথে জড়িত, মানে এই জিনিসগুলো আসলে পর্যাপ্ত কিনা কি মনে হচ্ছে বা কিভাবে দেখছেন আসলে? প্রথমত হচ্ছে আমরা এই উদ্যোগগুলোকে আমাদের পরিবার থেকে আমরা সাধুবাদ জানাচ্ছি, কারণ বাস্তবতা হচ্ছে স্বাধীনতার পরবর্তী সময় কিন্তু পাটই হচ্ছে বৃহৎ রপ্তানি খাত ছিল। কিন্তু যেটা দেখা গেছে স্বাধীনতার পরবর্তী সরকারগুলা এই সেক্টরকে বুস্ট আপ করার জন্য সেই ধরনের কোনো উদ্যোগ নেয়নি, যে কারণে দেখা গেছে যে প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও এই সেক্টরটা একটা জায়গাতে থমকে গিয়েছিল। অর্থাৎ আমরা পাট নিয়ে যখন কথা বলতে যান ইন জেনারেলি সবার কাছে মাথায় আছে যে ছালার বস্তাই হচ্ছে পাটের একমাত্র ডেস্টিনি। এবং একসময় হচ্ছে স্বাধীনতার আগে গত 50 বছর আগে এই প্যাকেজিং প্রোডাক্টকে ফোকাস করে হচ্ছে এই মিলগুলো তৈরি হয়েছিল। কিন্তু এই সময়ের পরিবর্তনের সাথে সাথে যুগের উপযোগী করে এই সেক্টরটাকে অন্যান্য দেশ যেভাবে এগিয়ে গেছে আমরা কিন্তু সেভাবে এগিয়ে যেতে পারিনি। তা স্বাধীনতার 45 বছর পরে হলেও গত বছর মাননীয় প্রধানমন্ত্রী পাটকে কৃষি পণ্য এবং পরবর্তীকালে কৃষি প্রক্রিয়াজাত পণ্য হিসেবে ঘোষণা করা, আগামীকাল 6 মার্চ পাটকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা, যেটা মন্ত্রী মহোদয় বলেছেন যে একই আমব্রেলায় আমরা ডাইভার্সিফাইড প্রোডাক্টের সবগুলো পণ্য দেখার যে সুযোগটা বা উদ্যোগটা, অবশ্যই এগুলিকে সাধুবাদ দিতে হবে। এবং সর্বোপরি যে কোনো শিল্পের স্থানীয় বাজার যদি বিকশিত না হয়, শক্তিশালী না হয়, তাহলে সেই শিল্পের যে কোনো পরিস্থিতিতে চ্যালেঞ্জ আসলে, দুর্যোগ আসলে টিকে থাকাটা কঠিন হয়ে যায়। যেটা ইন্ডিয়া যে কাজটা খুব যত্ন সহকারে করেছে 90 থেকে, যে কাজটা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় প্যাকেজিং অ্যাক্টের আওতায় যে 6টা পণ্য আছে, আরও 11টা ঘোষণা হয়েছে, উনি সারা দেশব্যাপী নিজে পার্সোনালি ইনিশিয়েটিভ নিয়ে যেটা সফল বাস্তবায়ন করেছে। তা আমরা মনে করি যে পাটের যে পারসেপশন ছিল এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ ইন্টারন্যাশনাল মার্কেটের ডিমান্ডটা চেঞ্জ হচ্ছে। কনজিউমার মার্কেট এখন শুধুমাত্র ছালার বস্তা নিচ্ছে, একটা ক্যাটাগরির প্রোডাক্ট নিচ্ছে, কারণে নিচ্ছে, কিন্তু অনেকগুলি এরিয়াতে সুযোগগুলো আছে। সেই সুযোগটা থেকে যদি আমরা কাজে লাগাতে চাই তাহলে সরকারের যে উদ্যোগটা এবং আমাদের সেক্টর থেকে আমরা যারা কাজ করছি আমরা মনে করছি আমাদের একটা নতুন যাত্রা শুরু হয়েছে। নতুন সম্ভাবনার যে জায়গাটা তৈরি হয়েছে ইন্টারন্যাশনাল মার্কেট এবং স্থানীয় বাজারে, এই উদ্যোগগুলো আমাদেরকে সাহায্য করবে এবং আমাদেরকে উজ্জীবিত করবে। জনাব মির্জা আজম, আপনার কাছে আবার আসি। 9 থেকে 11 মার্চ একটি মেলার আয়োজন করা হয়েছে এই জাতীয় পাট দিবসের পরপরই। তো এখানে আসলে যদি প্রধানমন্ত্রীর উদ্বোধন করার কথা আছেন, তো মানে এখানে এই মেলাটিতে আসলে কি ধরনের আয়োজন থাকবে বা এই মেলার উদ্দেশ্যটা কি আসলে? তো আমাদের এই মেলাটি আসলে মেলার আগে আমাদের কিন্তু এই জায়গায় একটা পাট দিবস উপলক্ষে একটা আলোচনা সভা আছে, সেটাতে মাননীয় প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী সে জায়গায় উপস্থিত থাকবেন এবং সেই সভায় আমরা বেশ কিছু মানুষকে আমরা সম্মাননা দেব। সেটা হচ্ছে যেমন আমরা যখন ছোটোবেলায় স্কুলে লেখাপড়া করতাম তখন কিন্তু পাটের রচনা আমাদের সিলেবাসে ছিল, রচনা পরীক্ষায় আসতো, এসে জুট এসে আমরা মুখস্থ করতাম। কিন্তু এই পাটের ব্যবহার এবং পাট শিল্পটাকে আস্তে আস্তে রাষ্ট্রীয়ভাবে এটাকে বিলুপ্ত করার একটা কৌশল নেওয়ার প্রেক্ষিতে এই জিনিসগুলো কিন্তু সিলেবাস থেকে উঠে গেছে। সেই কারণে আমরা এই এবার জাতীয় পাট দিবস উপলক্ষে স্কুল পর্যায়ে আমরা একটা প্রতিযোগিতা দিয়েছি, পাটের উপর রচনা প্রতিযোগিতা, এবং সেটা বিভাগে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 8টা বিভাগে 24 জন ছেলে মেয়েকে আমরা সম্মাননা দিব, পুরস্কার দিব। একই সাথে আমাদের 8টি ক্যাটাগরিতে এই জুটের সাথে যারা ইনভলভ, যারা ডাইভার্সিফাইড প্রোডাক্ট সবচেয়ে হাইয়েস্ট যে এক্সপোর্টার, তাকে আমরা সম্মাননা দিব। আমরা বেস্ট বেসরকারি পাটকল তাকে আমরা দিব।
আমরা বিভিন্ন ক্যাটাগরিতে আমরা এই সম্মানগুলো দিচ্ছি আর মানে কি। উৎসাহিত উৎসাহিত জন্য করার আসলে। জন্য। তো এটা হলো একটা মানে আলোচনা সভার মাঝখানে এটা একটা এজেন্ডা থাকবে, এবং সেই জায়গায় আমাদের যেহেতু জাতীয় পাট দিবস, এই আলোচনা সভায় আমাদের এই কিছু সমস্যা দিয়ে আছে, আমাদের নতুন নতুন কিছু প্রকল্প আছে যেগুলো প্ল্যানিং কমিশনে আছে, আমাদের অর্থ মন্ত্রণালয়ের সাথে আমাদের এই পাট বিজিএমসি টিকে রাখার জন্য সারা বছরই অর্থ মন্ত্রণালয় আমাদের ধর্ণা দিতে হয়, কারণ এটা আমাদের একটা মানে ডার্ক সেক্টর আর কি, লোকসান কভার করার জন্য সরকারের সহায়তা লাগে। এই জন্য মাননীয় অর্থমন্ত্রী এই জায়গায় উপস্থিত থাকবেন, আমাদের পরিকল্পনা মন্ত্রী থাকবেন, আমাদের শিল্পমন্ত্রী, আমাদের ডাইভার্সিফাইড প্রোডাক্টের সাথে বিসিকের সাথে একটা রিলেশন আছে, সেই কারণে আমাদের তারাও সেই জায়গায় উপস্থিত থাকবে, তারাও তাদের মূল্যবান বক্তব্য রাখবেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী সর্বশেষ আমাদের নূতন এই জাতীয় পাট দিবসের একটা দিক নির্দেশনা দেবেন, এবং আগামী ভবিষ্যৎ সম্পর্কে আমাদের কী কী করণীয় আছে আরও সেই সম্পর্কে তিনি দিক নির্দেশনা দেবেন। আচ্ছা, সেক্ষেত্রে এই মানে সাম্প্রতিক সময় বছরগুলোতে আমরা দেখছি যে এই যে পাট নিয়ে অনেক উদ্যোগ এবং সেগুলোর বাস্তবায়ন হচ্ছে, আইনের কিছু বাস্তবায়ন যেটা এর আগে ছিল না সেগুলো হচ্ছে। মানে আপনার কাছে কি মনে হচ্ছে, মানে এই উদ্যোগগুলো আসলে কাজে আসছে কিনা? মানে আমরা আসলে কতটুকু আসলে তাগিদ তৈরি করতে পারছি, এই সম্ভাবনাগুলো আসলে কতটুকু কাজে লাগাতে পারছি? আসলে আমরা তো দায়িত্ব নিয়েছি প্রায় গত 3 বছরের বেশি সময়। এই 3 বছর প্রথম দায়িত্ব নেওয়ার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালের 12ই অক্টোবর আমাদের মন্ত্রণালয়ে ভিজিট করতে আসেন, এবং সেই ভিজিটে এসে তার নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন এবং নতুন নতুন আরও কিছু আমাদের নির্দেশনা দিয়ে যান। যেমন অনেক কিছু ছিল আমাদের জীবনে যেটা নামও শুনি নাই, প্রধানমন্ত্রী সেই দিন সবাই এসে কিন্তু আমাদের বললেন যে পাট থেকে ভিসকস উৎপাদন হয়, ভিসকস তৈরির উদ্যোগ গ্রহণ করতে হবে। তখনই আমরা আবার কিছু ইনফরমেশন পালাম, পরবর্তীতে আরও কিছু উদ্যোগ, পাট থেকে চা, পাট পাতা থেকে এই মানে গ্রিন টি যেটা, সেটা উৎপাদন হয়, আমরা এগুলো শুনলাম। তারপরে এই পাট থেকে চারকল, কেবল নতুন নতুন শব্দ শোনা যাচ্ছে, যেই কাঠি আসলে ফেলেই দিতে, পাট কাঠি থেকে চারকল। তো এইগুলো ওই আলোচনার পরে আমরা নানামুখী এগুলো খোঁজখবর নেওয়ার পরে আজকে কিন্তু আমরা একটা পর্যায়ে আসছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রথম আমাদের নির্দেশনা দেন যে পাটের যে বহুমুখী ব্যবহার, সেই ব্যবহার তোমরা বিদেশে ভ্রমণ করো, বিদেশ থেকে তোমরা ইনভেস্টর নিয়ে আসো, দরকার পড়লে আমাদের যে মিলগুলো আছে এই মিলগুলো বিদেশিদের দিয়ে দাও, দিয়ে তারা লক্ষ্য করে যে তারা এই পাট থেকে কি কি পণ্য উৎপাদন করে এবং সেই কোন কোন ধরনের মেশিনারিজ তারা নিয়ে আসে, সেগুলো তাদের কাছ থেকে শিখো, পরবর্তীতে নিজেরা এইসব উদ্যোগ নাও। আর বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ যে বেসরকারি কোনো মানে উদ্যোক্তা কিন্তু প্রথম পর্যায়ে বড় কোনো ইনভেস্টমেন্টের রিস্কে কিন্তু কেউ নেবে না, কারণ এটা ব্যবসায়িক সফলতা আসে কি না এদের একটা থাকবে। অতএব সরকারের পক্ষ থেকে তোমরা এইসব উদ্যোগ নাও, যার প্রেক্ষিতে আমরা কিন্তু এখন পাটের থেকে যত ধরনের এই বহুমুখী পণ্য উৎপাদন হয় তার জন্য যে উন্নত মানের কাপড় পাট থেকে, এই আমরা এই জন্য কম্পোজিট টেক্সটাইল, জুট টেক্সটাইল, কম্পোজিট জুট টেক্সটাইল আমরা মানে প্রতিষ্ঠা করতেছি, এবং যার জন্য প্রক্রিয়াধীন এখন প্ল্যানিং কমিশনে এগুলো আছে, খুব শীঘ্রই অত পিইসি হয়ে গেছে, অনুমোদন হয়ে গেছে। আমরা এই পাট থেকে যে ভিসকস উৎপাদন হয় এগুলো গত 1-1.5 বছর আমরা এগুলো ফিজিবিলিটি করেছি, এবং এটা প্রকল্পটি আমরা মন্ত্রণালয়ে আনছি, এবং খুব শীঘ্রই আমাদের স্থান নির্ধারণ করেছি। আমাদের ঘোড়াশালে আমাদের একটা কোঅপারেটিভ জুট মিল ছিল, সেই জুট মিলটাকেই আমরা এই ভিসকস তৈরির ফ্যাক্টরি আমরা করতে যাচ্ছি। মানে রপ্তানিকে আসলে অনেক রপ্তানি না, ভিসকস তো আমরা প্রতি বছর আমদানি করি, আচ্ছা, প্রায় 1000 কোটি টাকা, চারকল, তারপরে এই জিনিসগুলো তো সবগুলো রপ্তানিযোগ্য। তারপরে আপনার এই জুট টি যেটা, এটা আমরা ইতিমধ্যেই রপ্তানি হচ্ছে, বেসরকারি প্রতিষ্ঠান তারা তৈরি করছে এবং রপ্তানি করছে, এবং আমরা কিন্তু 2 জন এই যে এইবার যে জাতীয় পাট দিবসে 2 জন উদ্ভাবক, একজন যে জুট থেকে তিনি এই পলিথিন তৈরি করেছেন, ওই ব্যক্তিকে যিনি জুট থেকে পলিথিন তৈরি করছেন, এবং তার এই উদ্ভাবন পর্ব আমরা সেটা একটা প্রকল্প নিয়েছি, খুব শীঘ্রই আমরা কমার্শিয়ালি আমরা এটা উৎপাদনে যাচ্ছি, এবং যিনি পাট পাতা থেকে চায়ের উদ্ভাবন করেছেন তাকেও আমরা কিন্তু সম্মাননা দিচ্ছি এইবার। ওকে, আপনার কাছে আবার আসবো। মনে হয় অনেক কিছুই শুনছি আমরা, উদ্ভাবন হচ্ছে, অনেক কিছু বাস্তবায়ন হচ্ছে, আসলে মানে রপ্তানিতে আসলে আমরা এখন কোন অবস্থানে আছি? যেটা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে যে যেটা আমি আগের বক্তব্যে বলে গেছি, যে এই সেক্টরটাকে বুস্ট আপ করার ক্ষেত্রে সেই ধরনের কোনো পরিকল্পনা ছিল না। সরকার জাতীয় রপ্তানি নীতিমালা করে প্রতি 3 বছরের জন্য, সেখানে এই সেক্টরকে প্রায়োরিটির মধ্যে ছিল না।
বাংলাদেশ ব্যাংক অনেকগুলি সেক্টরকে বুস্ট আপ করার জন্য ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিয়ে থাকে, লাইক গ্রিন ফান্ডিং আছে থেকে শুরু করে অনেকগুলি স্পেশাল ফান্ড আছে। সেইগুলোতে কিন্তু জুট সেক্টর অন্তর্ভুক্ত ছিল না, যে কারণে দেখা গেছে যে গত 20 থেকে 30 বছর নতুন কোনো উদ্যোক্তা এগিয়ে আসেনি। বাংলাদেশে অনেকগুলি গ্রুপ আছে, তারা অনেকগুলি পণ্য তৈরি করছে স্থানীয় বাজারের জন্য বা আন্তর্জাতিক বাজারের জন্য, তারা সাহস করে জুট সেক্টরে আসেনি। অর্থাৎ একটা স্থবির হয়ে গিয়েছিল। আমাদের টোটাল ইন্ডাস্ট্রি চলছে 50 বছরের পুরনো মেশিনারি দিয়ে, যেখানে ইন্ডিয়া 90-তে হচ্ছে টোটাল জুট ইন্ডাস্ট্রিকে মডার্নাইজ করার ক্ষেত্রে বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছে, ফাইন্যান্সিয়াল, পলিসিগত, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, রিসার্চ, মার্কেট ডেভেলপমেন্ট। যে কারণে তারা আসলে একসময় আমাদের পরে ছিল, এখন জি, জি, আমাদের আগে তারা চলে এগিয়ে গেছে। তো সেই জায়গাটাতে আমি যে কথা বলছি যে এই জায়গাতে ডে নাইট এটা হচ্ছে চেঞ্জ করা সম্ভব না, কিন্তু যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে আমরা মনে করি যথার্থ পজিটিভ ওয়েতে নেওয়া হয়েছে, চিন্তাটা পজিটিভ, চেষ্টাটা পজিটিভ, কিন্তু সেই জায়গাতে আরও কিছু কাজ করার আছে। আমাদের যেটা দেখা গেছে যে গত 20 বছর ধরে স্কিল লেবার ফোর্স বা স্কিল ম্যানেজমেন্ট পিপল তৈরি হয়নি, যে কারণে একটা জুট মিল করছি আমরা টেকনিক্যাল লোকগুলি পাচ্ছি না। সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এই জায়গাতে হচ্ছে আমাদের যে পটেনশিয়ালিটি আছে, শুধু ছালার বস্তা না থেকে অন্যান্য এরিয়া যেগুলি আছে পটেনশিয়াল কনজিউমার মার্কেটের জন্য, লাইফস্টাইলের জন্য বা আদার্স এরিয়াগুলোতে, যেমন হচ্ছে ইন্ডিয়া বা ফ্রান্সে এখন হচ্ছে প্যারাসুটের কাপড় বানাচ্ছে জুট থেকে, বোর্ড বানাচ্ছে, অর্থাৎ টেকনিক্যাল টেক্সটাইলের জন্য গাড়ি এবং বোর্ড এবং আদার্স যেই এরিয়াগুলো আছে সেখানে তারা পাটটাকে ব্যবহার করতে যাচ্ছে, যেখানে পৃথিবীর সবচেয়ে ভালো কোয়ালিটির পাটটা বাংলাদেশে তৈরি হয়। অর্থাৎ বেসিক র মেটেরিয়ালসটা আমাদের হাতে আছে, কিন্তু আমরা এটাকে ব্যবহার করার ক্ষেত্রে যে রিসার্চটা দরকার, প্রোডাক্ট ডেভেলপমেন্ট দরকার, হিউম্যান রিসোর্সটাকে কীভাবে ডেভেলপ করা দরকার, এই জায়গাগুলো হচ্ছে অনুপস্থিত হয়ে গেছে। সেক্ষেত্রে আমি মনে করি শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম একটা সমন্বিত পরিকল্পনা নেওয়া দরকার, যে আমরা কোথায় যেতে চাই, এবং যেহেতু আমরা অনেকখানি পিছিয়ে আছি অন্যান্য দেশের তুলনায়, এটাকে আমরা কীভাবে নতুন সম্ভাবনার জায়গাতে নিয়ে যাওয়ার সক্ষমতায় আমরা কীভাবে উন্নতি হতে পারি। সেখানে সরকার তো সব কিছু করে দেবে না, প্রাইভেট সেক্টর থেকে করতে হবে। সরকার হচ্ছে পলিসি অ্যাডভোকেসি সাপোর্টটা আমরা চাই। এই ব্যাপারটা আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট পজিটিভ, আমাদের প্রতিমন্ত্রী মহোদয় আছেন যথেষ্ট অ্যাক্টিভ, আমরা আশাবাদী। আচ্ছা, মুন্না ভাই একটি কথা বললেন যে দক্ষ মানে জনশক্তি কিছু টেকনিক্যাল সেক্টরগুলোতে ইন্ডাস্ট্রিগুলো ভালোভাবে এই ব্যাপারে আসলে আপনাদের কোনো উদ্যোগ আছে? কোনো হ্যাঁ, আমাদের এই যে নতুন যে পাট আইন আমরা করেছিলাম, সেই পাট আইনটা আসলে ক্যাবিনেট থেকে একবার গিয়ে কিন্তু আমরা ফেরত নিয়ে এসেছি, কারণ পাট আইনটা এই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে আসলে এই ইংলিশ থেকে সবগুলো আইন বাংলায় এটা চেঞ্জ করার জন্য। তো এই প্রেক্ষিতে আসার পরে আমরা কিন্তু টোটাল আইনটাকে এই সুযোগে আমরা কিন্তু যুগোপযোগী করেছি। এবং আগের যে পাট আইনে ছিল সেই পাট আইনে কিন্তু এই পাটের যে বিষয়ে যে গবেষণার কাজটা কিন্তু কৃষি মন্ত্রণালয় করে, কিন্তু আমরা আমাদের এইবারে আমাদের আইনে সেই গবেষণার পাট নিয়ে যত গবেষণার কাজগুলো আমাদের আইনে অন্তর্ভুক্ত করেছে, এবং আমরা খুব শীঘ্রই আমরা পাট নিয়ে যত গবেষণাগার তৈরি করা থেকে শুরু করে পাটের উপর পাটের ডাইভার্সিফাইড প্রোডাক্ট উৎপাদনের জন্য প্রশিক্ষণ এবং এই বিভিন্ন পাটের যত ধরনের মানে দক্ষ জনবল সৃষ্টির জন্য ইনস্টিটিউট করা, সেগুলো কিন্তু সব আমরা এখনই আমরা উদ্যোগ নিতে যাচ্ছি। এবং আগামীতে এই পাটের প্রতি যে পাটের যে বিপণন ব্যবস্থা, সেটার উপরে কিন্তু আমরা একটা ইনস্টিটিউট করছি। ওকে, তো আমি আপনি যেটি বলছিলেন বিপণনের ক্ষেত্রে ইনস্টিটিউটের কথা বলছিলেন, মানে এটা কি অভ্যন্তরীণ বাজারের জন্য? মানে পাটের যে আমাদের তো এই পাটের যে মানে উৎপাদনটা যেহেতু আগে কৃষি মন্ত্রণালয় দেখতো, আর বিপণন ব্যবস্থাটাই মূলত পাট মন্ত্রণালয় দেখতো। এবং পাট একটা গুরুত্বপূর্ণ পণ্য, এই কারণে কিন্তু একটা পণ্য নিয়ে একটা মন্ত্রণালয়, কিন্তু এই বিপণনের উপর কিন্তু আমাদের আগের কোনো মানে উদ্যোগ কিছুই ছিল না, যে বিপণন ব্যবস্থাটাকে আর প্রশিক্ষিত করে আমাদের লোকবলকে দক্ষ হিসেবে তৈরি করা, এবং জাতীয় এবং এটা যেহেতু আন্তর্জাতিক বাজারের সাথে সম্পৃক্ত, সেই কারণে আমরা এই আইনে ওইটা অন্তর্ভুক্ত করেছি। খুব শীঘ্রই আমরা এই বিপণনের উপর আমরা ইনস্টিটিউট করব এবং প্রশিক্ষণ দিব। এবং শুধু তাই না, এই আমাদের পাটের গবেষণা, আমরা কিন্তু পাট উৎপাদন করি, কিন্তু বীজগত যেহেতু বিভিন্ন ষড়যন্ত্র ছিল, তার কারণে এই পাট শিল্পকে ধ্বংস করার জন্য আস্তে আস্তে যেমন আমার জুট মিলকেও বন্ধ করে দেওয়া হয়েছে, বিশ্বের সর্ববৃহৎ জুট মিল ছিল আদমজি জুট মিল, সেটাকে বন্ধ দেওয়া হয়েছে, এবং অন্যান্য সকল জুট মিল বেসরকারি ব্যক্তিদের কাছে হস্তান্তর করে এগুলোকে ধ্বংস করা হয়েছে। একই সাথে এই
মানে পাটের যে বীজ আমরা একসময় 100% বীজ উৎপাদন করার সক্ষমতা ছিল, কিন্তু আস্তে 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 এখন কিন্তু সেটা 10% আমাদের সক্ষমতা নেমে এসেছে। এটাও কিন্তু একটা ষড়যন্ত্রের অংশ ছিল, কিন্তু আমরা সেই সক্ষমতা আমরা আবার অর্জন করতে চাই আমাদের নিজস্ব, কারণ বিশ্বের উৎকৃষ্ট মানের পাট কিন্তু আমরা উৎপাদন করি। তা আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে বীজ আমদানি করে সেই উৎকৃষ্ট মানের পাট আমরা উৎপাদন ক্ষমতা কিন্তু দিনকে দিন আর হারিয়ে যাব। সেই কারণে আমাদের এই পাট বীজের যে উৎপাদন করার জন্য যে সমস্ত মানে গবেষণাগার করা দরকার এবং ইনস্টিটিউট প্রশিক্ষণের জন্য ব্যবস্থা, সবগুলোই আমরা উদ্যোগ নিচ্ছি। আর বিশেষ করে পাটের তো আসলে একটা সময় ছিল যে সালা বস্তা চট, কিন্তু যেহেতু এখন পাট থেকে কিন্তু নানামুখী পণ্য তৈরি হচ্ছে। আজকে এই পাট থেকে শুধুমাত্র যে পলিথিনের যে আবিষ্কার করেছে, যে গবেষক যে উদ্ভাবন করেছেন, আপনি বিশ্বাস করুন যদি আমাদের যে পরিমাণ পাট আমরা উৎপাদন করি, আমরা গত বছর 85 লাখ বিল পাট উৎপাদন করেছি। এই আমরা খুব শীঘ্রই কিন্তু পাট থেকে পলিথিন আমরা উৎপাদন করতে যাচ্ছি কমার্শিয়ালি। আমাদের ফ্যাক্টরি সমস্ত আয়োজন কিন্তু প্রায় সম্পন্ন। এই যদি পাট থেকে যদি পলিথিনটা উৎপাদন, এই একটা আইটেম শুধু বাংলাদেশের মার্কেট দখল মানে প্রয়োজন কী পরিমাণ পাটের, আর যখন এই পাটের পলিথিন আমরা কমার্শিয়ালি উৎপাদন করব তখন সারা বিশ্বের চাহিদা পড়বে কিন্তু আমার বাংলাদেশের পাটের পলিথিনের উপর, কারণ যেহেতু এটা পরিবেশ বান্ধব। এরপরে পাট থেকে ভিসকস উৎপাদন, এই পাট থেকে এই পাটখড়ি থেকে চারকোল উৎপাদন হচ্ছে, পাটের পাতা থেকে চা উৎপাদন হচ্ছে, এই পাট থেকে আমরা জুট জিও টেক্সটাইল করছি, এই পাটের থেকে কিন্তু আজকে রকেট, বড় বড় বিমান এবং এই যেগুলো ব্র্যান্ডেড গাড়ি, মার্সিডিজ বেঞ্জ, এই সমস্ত গাড়ির যে ইন্টেরিয়র যে বোর্ডগুলো, সেগুলো কিন্তু আজকে পাট থেকে উৎপাদন করছে। তো যদি পাটের যে এই ধরনের একটা প্রয়োজনীয় র মেটেরিয়ালস আমরা বাংলাদেশে উৎপাদন করি, বা একমাত্র বাংলাদেশ, বিশ্বের তো অন্য কোনো দেশে তেমন পাট উৎপাদন হয় না, ভারত উৎপাদন হয় বাংলাদেশে, এবং বাংলাদেশের এই পাটের ভবিষ্যৎ যে কোন পর্যন্ত যাবে আসলে আমরা মাঝে মাঝে ভাবতে ভাবতে আমি আসলে স্বপ্ন দেখি, এই জেগে জেগে স্বপ্ন দেখা, তো এই পাটের জেগে জেগে স্বপ্ন দেখতে অনেক সময় ঘুম হয় না, কিন্তু যে পাটের এত সুন্দর ভবিষ্যৎ আমাদের। আচ্ছা, ভালো মনে ভাই, মির্জা আজম যেটি বলছিলেন আর অনেক স্বপ্নের কথা আসলে বলছিলেন, তো আপনি যেটি একটা কথা বলেছিলেন একটু আগে যে নীতি সহায়তা যথাযথ আপনারা পান, সেক্ষেত্রে এখন আসলে যেভাবে এগুচ্ছে মানে এই মুহূর্তে আপনাদের কোনো মানে কোন জায়গাগুলোতে আসলে সরকার নজর আরো দেওয়া উচিত, বা কোন জায়গাগুলোতে একটু দুর্বলতা আছে আপনাদের কি মনে হয়? আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে আমরা যেই কথাটা বারবার হচ্ছে যে আমরা অনেক পিছিয়ে আছি, এখানে আমাদের মার্কেটে যে ডিমান্ডগুলো কি আছে সেই ইনফরমেশনগুলো একটা গ্যাপ আছে। আমি যদি একজন নতুন উদ্যোক্তার কথা বলি, তাহলে বাংলাদেশে অনেক তরুণ উদ্যোক্তা আছে যারা হচ্ছে দেশীয় পণ্য নিয়ে কাজ করতে চায়, এবং আমরাও সেভাবে এগিয়ে আসা। তো সেক্ষেত্রে নতুন উদ্যোক্তাদের জন্য ইনফরমেশনের একটা গ্যাপ আছে, আমাদের রিসার্চের একটা গ্যাপ আছে, যেটা ইন্ডিয়াতে 3টা রিসার্চ ইনস্টিটিউট আছে, তারা কমার্শিয়ালি উদ্যোক্তারা কীভাবে ওটাকে কাজে লাগাতে পারবে সেই সাপোর্টটা প্রতি বছর দিচ্ছেন, এবং সেটা একটা ওনাদের হচ্ছে ওই ইন্ট্রোডাকশন হচ্ছে প্রতি ডিসেম্বরে ওনাদের একটা ফেয়ার হয়, সেখানে নতুন উদ্যোক্তারা সেটা দেখতে পারে, শিখতে পারে এবং করতে পারে। আমাদের এখানে যেটা দরকার ফাইন্যান্সিয়াল সাপোর্টগুলো, বাংলাদেশ ব্যাংক এসএমই সেক্টরের কথা বলছে, কিন্তু বাস্তবায়নের জায়গাটা অনেক সীমাবদ্ধতা আছে, সেক্ষেত্রে পার্টটা একবারই হচ্ছে এই সহায়তাটা পাচ্ছে না। তো আমরা মনে করি যে বাংলাদেশ ব্যাংকের যে গ্রিন ফান্ডিংয়ের বিষয়গুলো আছে সেখানে কীভাবে অ্যাকোমোডেশন করা যায়। আমরা সরকার মাননীয় প্রতিমন্ত্রীর নেতৃত্বে যেটা হচ্ছে যে ডাইভার্সিটি প্রোডাক্টের জন্য হচ্ছে ইনসেন্টিভ ঘোষণা হয়েছে, কিন্তু অর্থ মন্ত্রণালয় সেটা এখন পর্যন্ত আটকে দিয়েছে, সেখানে হচ্ছে এটা বারবার বিলম্ব করছে, যেটা উনি ওনার কথা একটু আগে বলে গেছেন প্রথম দিকে। তা আমরা মনে করি অর্থ মন্ত্রণালয় হচ্ছে এই বিষয়টাকে একটু পজিটিভলি ভাবা দরকার, এবং সর্বোপরি হচ্ছে আমাদের যে স্কিল লেবার ফোর্স, আমরা উদ্যোক্তারা কাজ করতে চাই কিন্তু আমাদের স্কিল লেবার ফোর্স আমরা পাচ্ছি না, সেক্ষেত্রে কীভাবে আমরা একটা ইনস্টিটিউটের মতো ডেভেলপ করা যায় যেখান থেকে আমরা লেবার ফোর্স পেতে পারি, এবং সর্বোপরি আমাদের পণ্যটা কীভাবে বিপণন করা যায়, সেখানে ইপিবি সহ আদার যে ফ্যাসিলিটিগুলো আছে সেখানে জুটটাকে কীভাবে প্রায়োরিটি দেওয়া যায়, এই জিনিসগুলো যদি একটা সমন্বিতভাবে করা যায় আমরা মনে করি আমরা অনেক দূর যেতে পারবো। আচ্ছা, সেক্ষেত্রে আজম ভাই তো বললেন আসলে প্রশিক্ষণ বা অনেক প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, তো আমরা আশাবাদী। আজম ভাই, আমরা একদম শেষ পর্যায়ে আপনার কাছে মানে একদম সংক্ষেপে যদি বলেন, যেটি বিনিয়োগ তো আসলে আসতে হবে খাতের উন্নয়নের জন্য, সেক্ষেত্রে বেসরকারি উদ্যোক্তাদের বক্তব্য আপনি শুনলেন যে ফাইন্যান্সিংয়ের একটা ব্যাপার তারা বললেন, প্রণোদনা বা ব্যাংক থেকে লোন নেওয়া, এসএমই নতুন উদ্যোক্তা তৈরি হওয়া, এই জায়গাটাতে আসলে কোনো ইনস্ট্রাকশন ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এই পাটটিকে প্রক্রিয়াজাত কৃষি পণ্য হিসেবে তিনি ঘোষণা করে দিয়েছেন,
এর কিছু অংশ আমাদের অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংক কর্তৃক সেগুলা অলরেডি মানে অ্যাপ্রুভ করে দিয়েছেন এবং সেই অনুযায়ী যেমন আমাদের ডাইভার্সিফাইড প্রোডাক্ট ওনারা যে পণ্যটা রপ্তানি করেন সেই ব্যাপারে কিন্তু গভর্নমেন্ট 20% ইনসেন্টিভ দেওয়ার যে সিদ্ধান্ত এটা অ্যাপ্রুভ করেছে। কিন্তু এই পাটকে প্রক্রিয়াজাত কৃষি পণ্য হিসেবে ঘোষণা করলে পাটে উৎপাদিত সকল পণ্যই এটা ইনসেন্টিভটার আওতায় চলে আসবে। এখন যদিও ইনসেন্টিভ কিছু কিছু পাচ্ছে কৃষি পণ্য হিসেবে ঘোষণা না করেও, কিন্তু ওই পণ্যগুলোতে হয়তো ইনসেন্টিভের পরিমাণ আরো বাড়বে, এটা খুব শীঘ্রই এবং এটা অলরেডি ঘোষণা হয়ে গেছে। নজরে আছে, জি এটা আছে এবং এটা আগামী আমি বিশ্বাস করি আগামী 9 তারিখে যে আমাদের অর্থমন্ত্রী সহ প্রধানমন্ত্রী উপস্থিত সেই সভায় এই বিষয়টা চূড়ান্ত হবে। এবং আমি আরেকটা বলতে চাই যে আজকে যেহেতু আমাদের 6 মার্চ আগামী এই জাতীয় পাট দিবস, এই পাট দিবসটিকে আমাদের মূল লক্ষ্য যে পাট পরিবারের প্রত্যেকটা এই পাটের সাথে যারা সম্পৃক্ত তাদের আমরা মর্যাদাবান করতে চাই, পাট ব্যবসায়ী, পাট শ্রমিক, পাট চাষী, এবং এই দিনটাকে আমরা জেলায় জেলায় থানায় থানায় এই সরকারি প্রশাসনের লোকজনরা এই দিবসটি পালন করবে। এবং ঢাকায় আমরা এই প্রায় 7-8 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়েছি। আজকেও এই আমাদের হাতিরঝিলে আমরা বোট র্যালি করলাম পাট ভর্তি করে, এবং আগামীকালকে যেটা আমাদের জাতীয় পাট দিবস, এবং আরো নানামুখী পদ আপনি 11 তারিখ পর্যন্ত আছে। এর মধ্যে সারা দেশের মানুষ নতুন করে এই পাটের সেই সোনালী ঐতিহ্য যে ছিল সেটা আমরা ফিরিয়ে নিতে পারবো বলে আমরা আশাবাদী। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। দর্শক আজ এখানেই শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।